ছোট ডেলিভারি ডেট, বেলা 12টায় সিজার হওয়ার কথা। আমার স্বামী বাবা হবে, শাশুড়ি দাদি হবে, আর আমি হব সৎমা। ছোটকে নিয়ে হসপিটালে উপস্থিত হলাম। সিজারের সব ব্যবস্থা হয়ে গেছে। ডাক্তার বলল রক্তের ব্যবস্থা রাখতে, রক্তের প্রয়োজন পড়তে পারে। আমি ডাক্তারকে বললাম সমস্যা নেই, আমার আর রোগীর ব্লাড গ্রুপ একটাই, ব্লাড লাগলে আমি দেব। বিজয় কি যেন ভেবে বলল তোমার ব্লাড দিতে হবে না, আমি দেখি ব্লাড ব্যাঙ্কে ব্লাড পাওয়া যায় নাকি। কেন ভয় পাও? কিসের ভয়? যদি আমার রক্তে তোমার স্ত্রীর শরীরে বিষক্রিয়া শুরু হয়ে যায়? এভাবে কথার মার পেঁচে আমাকে আঘাত না করলেই পারো। তোমার এমনভাবে কথা বলাগুলো ছুরির মতো আঘাত করে বুকে। তোমার অবহেলাগুলো আমাকে এভাবেই আঘাত করে। আমি তো তোমার শরীর খারাপ হবে ভেবে বলছি কথাটা। আমার কথা তুমি নাই বা ভাবলে। এমন সময় নার্স এসে বিজয়কে বলল আপনি মেয়ের বাবা হয়েছেন আর রক্তের প্রয়োজন পড়েনি, বাচ্চা মা দুজনে সুস্থ। আমি আর বিজয় ছোটর কাছে গেলাম। নার্স বাচ্চাকে এগিয়ে দিল আমার দিকে। আমি হাত বাড়ালাম কোলে নেওয়ার জন্য, কিন্তু ছোট নার্সকে বলল বাচ্চাকে আগে ওর বাবার কোলে দিন, পরে অন্য কেউ নেবে। আমি হাত নামিয়ে নিলাম। নার্স বাচ্চাটাকে বিজয়ের কোলে দিল। বিজয় মেয়েকে কোলে নিয়ে কপালে একটা চুমু দিল। তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি ঝরে পড়ল। আমি তার চোখে মুখে বাবা হওয়ার আনন্দ দেখতে পেলাম, আর অনুভূতিটা আমিও মন থেকে অনুভব করলাম। বাবা হওয়ার সুখ যে কতটুকু তাকে না দেখলে বুঝতেই পারতাম না। ইস, কত না কষ্ট করেছি একটা বাচ্চার জন্য। ডাক্তার, কবিরাজ, আরও কত জায়গায় গিয়েছি। কবিরাজের কথায় শীতের দিন মাঝরাতে গোসল করে ওষুধ খেয়েছি। তারপর ঠান্ডা জ্বরে বিছানায় পড়েছিলাম কতদিন, তবুও কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। অথচ ছোট কত সহজে মা হয়ে গেল। তার কোনো কবিরাজের দরকার পড়লো না, আর তার জন্য স্বামীর ভালোবাসাই যথেষ্ট ছিল। 3 দিন পর ছোটকে বাড়িতে নিয়ে আসা হলো। শাশুড়ি মা নাতনিকে কোলে নিয়ে তার গলার সোনার চেন পরিয়ে দিল, আর নাতনির নাম রাখলো পরি। দেখতে পরীর মতো, মায়ের মতোই সুন্দরী হয়েছে। পরি রাতে খুব জ্বালায়, তাই ছোট ঠিক মতো ঘুমাতে পারে না। দিনের বেলায় আমি ছোটকে বলি তুই একটু ঘুমা, রাতে তো ঘুমাতে পারিস না, আমি পরীকে দেখব। ছোট তাই করে, ও পরীকে নিয়ে থাকে আর আমি দিনের বেলায়। এখন আমার অনেকটা সময় পরীর সাথে কেটে যায়। ওর হাত পা নড়াচড়া, ওর হাসি, খেলাধুলো, এগুলো আমাকে কিছুক্ষণের জন্য হলে সব কষ্ট ভুলিয়ে রাখে। সতীনের মেয়ে ভেবে যেখানে হিংসে হওয়ার কথা, সেখানে আমি পরীকে খুব বেশি ভালোবাসি। ওর নিষ্পাপ মুখটা আমাকে বারবার ওর কাছে আনে। আমি ওর মধ্যে আমার বিজয়ের আনন্দকে খুঁজে পাই। তবে ইদানিং ছোট্ট পরীকে আমার কাছে বেশি আসতে দেয় না। আমি পরীকে আদর করি, এটা ওর পছন্দ না। আমার থেকে পরীকে দূরে সরিয়ে রাখে। নানান সময় নানান কথার মাঝে অপমান করে আমাকে। তবুও আমি পরীর থেকে নিজেকে দূরে রাখতে পারি না। পরীও আমাকে দেখলে কোলে আসার জন্য অস্থির হয়ে যায়। একদিন পরী খেলতে খেলতে পড়ে গিয়ে ব্যথা পেল, যদিও আমি সামনেই ছিলাম। ঠোঁট কেটে রক্ত পড়ছিল। আমি রক্ত বন্ধ করার চেষ্টা করছিলাম। ছোট দৌড়ে এসে পরীকে কোলে থেকে কেড়ে নিয়ে জিজ্ঞাসা করলো তুমি সামনে থাকতে পরী ব্যথা পেলে কিভাবে? খেলতে খেলতে কিভাবে যেন পড়ে গেল জানি না। জানো না নাকি ইচ্ছে করে ব্যথা দিয়েছিল? কি বলছিস এসব? এটা তুই বলতে পারলি? কেন পারবো না? তুমি যে আমাকে হিংসে করো আমি জানি না নাকি? আজ পর্যন্ত তোর ক্ষতি হয় এমন কোনো কাজ কিছু করেছি? করো নাই, তবে করতে কতক্ষণ? নিজে তো মা হতে পারোনি, তাই আমাকেও সন্তান ছাড়া করতে চাও। তুমি পরে আশেপাশে না আসলেই খুশি হব। বিজয় এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে, এত চিল্লাচিল্লি কিসের? আমি বললাম তোমার বউ আমাকে পরীর কাছে যেতে মানা করলো, আমি নাকি পরীকে ইচ্ছে করে ব্যথা দিয়েছি। বিজয় ছোট করে কিছু বললো না, উল্টো বলল তুমি পরীর কাছে এসো না, তাহলেই তো হয়। রাত 3টে বাজে, কিছুতেই ঘুম আসছে না। বারবার ছোটর কথাগুলো মনে পড়ছে আর কান্না পাচ্ছে। আমি মা হতে পারিনি বলে পরীর ক্ষতি করব, এটা ভাবতেই আমার গা শিউরে ওঠে। অথচ ছোট কত সহজেই কথাটা বলে ফেলল। না, বিছানায় শুয়ে থাকতে পারছি না। আস্তে করে উঠে বারান্দায় গেলাম, যেন শাশুড়ি জেগে না যায়। খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, মুখ কাপড় চাপা দিয়ে চিৎকার করতে লাগলাম। এই কান্না তো আমার একমাত্র সঙ্গী। কান্না করে মনের কষ্টগুলো হালকা করতে পারি, কাঁদতে পারি বলে আজ এখনো বেঁচে আছি।
আকাশে কত সুন্দর চাঁদ ঝলমল করছে। আমার মনে এত মেঘ কেন? মেঘ জমতে জমতে মনের ভিতরে অন্ধকার ছেয়ে গেছে। তবু একটুকরো আশা নিয়ে বেঁচে আছি। যদি কখনো এই মেঘ ভেঙে সূর্য ওঠে। পিছন থেকে কে যেন ঘাড়ে হাত রাখলো। আমি চমকে গিয়ে, কে? আমি। মা, আপনি এখানে? তুই ঘুমাস নেই কেন? এমনি ঘুম আসছে না। আমি তোর থেকে সব কিছু কেড়ে নিয়েছি, তাই না? বিজয়কে কেড়ে নিয়েছি, তো রাতের ঘুম কেড়ে নিয়েছি। না মা, সবই আমার ভাগ্য। না রে মা, ভাগ্য না, সব কিছু আমার কারণে হয়েছে। আমার কারণে তোর মতো একটা দুঃখী মেয়ে আজ ছন্ন ছাড়া। সবই আমার দোষ। দোষ না মা, এটা আপনার অধিকার। ছেলের ঘরে সন্তান দেখার ইচ্ছা কোনো দোষের না। আমি কাউকে দোষারোপ করি না। আমার কপালে যা ছিল তাই হয়েছে। কিন্তু মা, আমি তো নিজের থেকেই সব অধিকার ছেড়ে দিয়েছি। স্বামী, ঘর, সুখ সবই তো ছোটকে দিয়ে দিয়েছি। ওর মেয়েকে নিয়ে একটু খেলি বলে ওর সহ্য হয় না। আমি নাকি পরীকে ওর কাছ থেকে কেড়ে নিতে চাই। ও এই কথাটা বলতে পারলো? কিভাবে পারলো মা ও এই কথাটা বলতে? তার উপর বিজয় আমাকে পরীর কাছে যেতে মানা করলো। কেন করলো মা? এমনটা বলতে পারেন? শাশুড়ি মা আর কোনো কথা বললেন না, আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমিও ছোট বাচ্চাদের মতো তাকে আগলে ধরে কাঁদতে লাগলাম। এই মাঝরাতে যখন সবাই ঘুম, আমি আর শাশুড়ি কান্নায় ব্যস্ত। সকালে রান্না করছিলাম, এমন সময় কলিং বেল বেজে উঠলো। দরজা খুলতেই অবাক হয়ে গেলাম। কিরে কুইন, তুই এখানে কেন? এসে কি খুব অপরাধ করে ফেলেছি? আরে কি বলছিস এসব? আয় ভেতরে আয়। শাশুড়ির সাথে কুইনের পরিচয় করে দিলাম। শাশুড়ি বলল, তোমরা ঘরে গিয়ে গল্প করো, আমি চা নাস্তা পাঠাচ্ছি। আমরা ঘরে এসে বসলাম। আমি বললাম, এতদিন পর কিভাবে আসলি? তোর কথা মনে পড়লো তাই চলে আসলাম। বাসা চিনলি কিভাবে? ইচ্ছে থাকলে সবই হয়, ইচ্ছে ছিল তাই খুঁজে নিয়েছি। আচ্ছা কেমন আছিস বল? তুই কেমন আছিস সেটা বল। একটা লম্বা নিঃশ্বাস ফেলে, আছি ভালোই। এটা কি ভালো থাকে বলে? দামি শাড়ি, ভালো খাবার, বড় ঘর, আর কি লাগে ভালো থাকার জন্য? আর স্বামী, তাকে কি পাশে লাগে না ভালো থাকার জন্য? পাশেই তো আছে। সে তো শুধু নামে, সত্যিটা তুইও জানিস, আমিও জানি। এভাবে বেঁচে থাকা যায়? বেঁচেই তো আছি, মরিনি তো। দয়া করে চুপ করবি তুই? নিজের দিকে একবার তাকিয়ে দেখ, কি হাল হয়েছে তোর। কেন এভাবে নিজেকে চার দেওয়ালে মাঝে বন্দি করে রেখেছিস? এসব করে কি প্রমাণ করতে চাস? তুই দুনিয়ার সবচেয়ে ভালো মেয়ে, মুখ বুঝে সব সহ্য করতে পারিস। এছাড়া কী বা করার আছে? অনেক কিছু করা আছে, তুই ভুলে যাস না। তুই একজন মাস্টার্স কমপ্লিট করা মেয়ে। তুই চাইলে একটা ভালো জব করতে পারিস। বিজয় রাজি হবে না। বিজয়কে আধ ঘন্টাও তোর কথা ভাবে? একজন শিক্ষিত মেয়ে হয়ে ঘরের ভিতর নিজেকে বন্দি করে রেখে এমন দুঃখী দুঃখী ভাব নিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না। কেন মিছিমিছি পড়ে আছিস এই সংসারে? এত অপমানের পরও কিসের আশায়? তোর বেঈমান স্বামী তো খুব সুন্দর করে সংসার করে যাচ্ছে, আর তুই কেঁদে কেঁদে নিজেকে শেষ করে দিচ্ছিস। বিজয়কে আমি ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। আমি বলছি না তুই তোর স্বামীর সংসার ছেড়ে দে, শুধু বলছি এই মিথ্যে মায়া থেকে নিজেকে বের করে নিয়ে আয়। তুই না সব সময় বলতি লেখাপড়া শেষ করে একটা ভালো চাকরি করবি? তাহলে এখন কোথায় গেল তোর সেই স্বপ্ন? স্বপ্ন দেখতে যে ভুলে গেছি। ভুলে গেলে চলবে না, বাঁচতে হবে, স্বপ্ন দেখতে হবে। ভালো থাকতে হলে স্বপ্ন পূরণ করার চেষ্টা করতে হবে। তোকে নিজের ভালো থাকার পথ খুঁজে নিতে হবে। একবার বেরিয়ে তুই কত স্বাধীন একটা জব কর, নিজেকে কাজে ব্যস্ত কর, দেখ কতটা ভালো লাগবে। সবার জীবনে কিছু না কিছু কষ্ট আছে, তাই বলে সেই কষ্টের কথা ভেবে মূল্যায়ন সময়টাকে নষ্ট করা যাবে না। কষ্টের মাঝে সুখ খুঁজে নিতে হবে। বেঁচে থাকাই সব না, ভালো থাকাটাও জরুরি। নিজের ভালো থাকার দায়িত্ব নিজেকে নিতে হবে। আচ্ছা, আমি তো কখনো তোকে এসব ব্যাপারে কিছু বলিনি, তাহলে তুই জানলি কিভাবে? ওই যে বললাম, ইচ্ছে থাকলে অনেক কিছু হয়, ইচ্ছে ছিল তাই জেনে গেছি। আর সতীনের সংসারে একটা মানুষ কেমন থাকতে পারে সেটা তুই বলার পর আমি জানবো? তোর কষ্ট যদি না জানি, না বুঝি, তাহলে কেমন বন্ধু আমি? আচ্ছা বাদ দে, এখন নাস্তা কর। সন্ধ্যায় বারান্দায় এসে বসেছিলাম, শাশুড়ি এসে পাশে বললো, জিজ্ঞাসা করলো, কিরে মন খারাপ? না, ভাবছি। কি ভাবছিস? আমি একটা জব করতে চাই। কেন, তোর কি কোনো কিছুর জন্য টাকা লাগবে? না মা, আসলে ব্যাপারটা তেমন না। আমি চাইছি নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখতে। বাড়িতে থাকলে পরীর থেকে দূরে থাকতে পারি না। পরীর কাছে যাওয়া ছোটোর পছন্দ না। এভাবে দিনকে দিন আমি ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি।
আর মাসের শেষে হাত খরচের টাকাটাও বিজয়ের থেকে নিতে হবে না। সব ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। এখন আপনি কি বলেন? আমি আর কি বলবো, আমি তো জীবনে তোকে কম কষ্ট দেইনি। তোর যেটা ভালো লাগে কর, তবে একটা শর্ত আছে। কি সত্য? যাই করিস এই বাড়ি ছেড়ে তুই যেতে পারবি না। তোর সাথে গল্প না করে যে আমার ঘুম হয় না। আচ্ছা না, তাই হবে, তবে ভাবছি বিজয় কি রাজি হবে? কথা বলে দেখো কি বলে। আমি রাতে ওদের ঘরে গেলাম। ওদের বলতে সেই ঘরটা একসময় আমার ছিল। প্রায় 2 বছর পর এই ঘরটায় আসলাম। অনেক কিছু চেঞ্জ করা হয়েছে এই ঘরে। আলমারির জায়গায় টেবিল রাখা, খাট যেখানে ছিল সেখানে নাই, অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। আগের মতো কিছু নেই, ছোট নতুন করে সাজিয়ে নিয়েছে। যাই হোক, আমি ঘরে ঢোকার আগে একটু কাশি দিলাম। ছোট বলল, কে? আমি ভিতরে যেতে বিজয় বলল, তুমি? একটা কথা বলার ছিল। কি বলো? ছোট বলল, এখন কথা বলা যাবে না, পরি ঘুমিয়ে উঠে পড়বে। বিজয় বলল, সুপ্রিয়া, তাহলে চলো ছাদে গিয়ে কথা বলি। এত রাতে ছাদে কেন? থাক, কালকে সকালে বলবে। না, এখনই চলো, সকালে আমার সময় নেই। ছোট ওর আগে জ্বলছে। ও ভেবেছিল পরীর ঘুম ভাঙার কথা বললে হয়তো বিজয় আমার সাথে কথা বলবে না, কিন্তু এতে হিতে বিপরীত হয়ে গেল। আমি ছোটর কাণ্ড দেখে না এসে থাকতে পারলাম না। যেখানে আমি নিজের সব ছেড়ে দিয়েছি, তবুও সে যে কিসের ভয় ওর বুঝি না। আমি আর বিজয় ছাদে গেলাম। অনেকদিন পর বিজয়ের সাথে ছাদে আসা। রাতের আকাশের চাঁদটা কেমন ঝলমল করে জ্বলছে। বিজয় ছাদের এক পাশে দাঁড়িয়ে, আমি অন্য পাশে। খুব কাছাকাছি না, আবার বেশি দূরেও না। বিজয় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমাকে বলল, কি বলতে চাও? আমি জব করতে চাই, ভয়ে ভয়ে বললাম। কোথায়? এখনো ঠিক করিনি, তবে কুইন বলেছে যদি জব করি তাহলে খুঁজে দিবে। আচ্ছা, কি আচ্ছা? কুইনকে বলো জব খুঁজতে। তুমি না একসময় আমার জব করা পছন্দ করতে না, এখন এত সহজে রাজি হয়ে গেল কেন? রাজি না হলে খুশি হতে? না, তবে এত সহজে হবে ভাবিনি। পৃথিবীতে অনেক কিছু মানুষের ভাবনার বাইরে থেকে, যেমন তোমার আমার সম্পর্কটা সব ভাবনার বাইরে। আচ্ছা, বলতে পারো আমাদের জীবনটা এমন কেন হলো? অন্যরকমও তো হতে পারতো। আমি যে মা হতে অক্ষম, তাই হয়তো। আমরা চাইলে একটা বাচ্চা দত্তক নিতে পারতাম, তাতে তুমি খুশি হতো, তোমার পরিবার খুশি হতো না। বিজয় আমার আরেকটু কাছে এসে বলল, একটা সত্যি কথা বলবে? কি কথা? এখনো কি ভালোবাসো আমায়? অনেক রাত হয়েছে, ঘুমাতে গেলাম। এড়িয়ে যাচ্ছ? যেমন তুমি এড়িয়ে যাও আমার প্রশ্নগুলো। আকাশের চাঁদটা কত সুন্দর দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, তবে সেটা আমাদের জন্য না। একসাথে চাঁদ দেখার অধিকার আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। ভুলে যাও না, তুমি এখনো আমার স্ত্রী, সেটা শুধু কাগজে। এভাবে কেন নিজেকে আড়াল করে রেখো? তুমি নিজেকে প্রশ্ন করো, উত্তর পেলেও পেতে পারো। তোমার সাথে তর্ক করতে পারবো না, তাই তর্কে যেতে চাই না। তাহলে ঘুমাতে যাও। আর তুমি? আর কিছুক্ষণ না হয় থাকি চাঁদ দেখে। আমি তোমার পাশে থাকলে কি খুব ক্ষতি হবে কিনা জানি না, তবে তোমার বউ জ্বলবে। তুমিও তো আমার বউ, তাতে কি? তোমার জ্বলে না? জ্বললেও মলম লাগে না। এভাবে কেন সব অধিকার ছেড়ে দিলে? তুমি তো তাই চেয়েছিলে। সত্যি কি বোঝো আমি কি চাই? বুঝি না বলেই তো আর বুঝতে চাই না। তোমার হাতটা একটু ধরতে দিবে? অনেকদিন এই হাতের স্পর্শ পাই না। এই হাতের স্পর্শ হয়তো তোমার আর প্রয়োজন হয় না, আজ প্রয়োজন। এটা তোমার ক্ষণিকের আবেগ। এটা আবেগ না, ভালোবাসা। বিজয় ক্রমেই আমার কাছে আসতে লাগলো। আমি চলে আসতে চাইলাম, ও আমার হাত ধরে থামিয়ে দিল। কাছে এসে কপালে গালে চুমু খেতে লাগলো। আমি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ওর শক্তির কাছে, ওর স্পর্শের কাছে হেরে গেলাম। ও আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলে যেন আমি পালাতে না পারি। আমি যেন কোথায় হারিয়ে যাচ্ছি, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। অনেক কষ্টে নিজেকে সামলে বললাম, অনেক রাত হয়েছে, ঘুমাবো। বিজয় বলল, আচ্ছা চলো একসাথে যাই। আমি শাশুড়ির ঘরে থাকার জন্য গেলাম, কিন্তু দরজাটার ভেতর থেকে লাগানো ছিল। উনি তো দরজা লাগান না, তাহলে কি উনি কোনোভাবে বুঝে গেছেন আমি আর বিজয় একসাথে আছি? আজ তাহলে ওই খালি ঘরটাই থাকতে হবে। পর্যন্ত বিজয় আমাকে এগিয়ে দিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। আমি বললাম, কী হলো, ঘুমাতে যাও? তোমার পাশে একটু জায়গা দেবে? কিন্তু? কোনো কিন্তু না, প্লিজ ফিরিয়ে দিও না আমায়। কী লাভ মিথ্যে মায়া বাড়িয়ে? লাভ ক্ষতির হিসাব তো অনেক আগেই ভুলে গেছে। প্লিজ আজকে একটু সময় দাও না আমাকে। কথা দিলাম, তুমি না চাইলে আর কখনো এমন দাবি করবো না। ও এমনভাবে অনুরোধ
পড়াতে মানা করতে পারলাম না। সেই রাতে দুজন একসাথে কাটালাম। এতদিনে রাগ অভিমান সব যেন কোথায় হারিয়ে গেল। সব অভিমান ঘুরে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনে মিশে একাকার হয়ে গেছে। সকালে ছোট চিল্লাচিল্লিতে ঘুম ভাঙল। কাজের মেয়ের সাথে কি নিয়ে যেন রাগারাগি করছে। ঠিক কি নিয়ে এমন করছে জানি না। বেশ, তবে বুঝতে পারছি ও রেগে আছে রাতে স্বামী ঘরে যায়নি বলে। আমারও রাতে বিজয়কে জায়গা দেওয়া ঠিক হয়নি। আমি কি করে ভুলে যেতে পারি ওর স্বার্থপরতার কথা? ও তো আমাকে কম কষ্ট দেয়নি, বরং কষ্ট দিতে কোনো ফাঁক ফোকর বাকি রাখেনি। মেয়েদের এই একটা সমস্যা, প্রিয় মানুষ যতই কষ্ট দিক না কেন একটু ভালোবেসে কাছে টানলে সব ভুলে যায়। কিন্তু আমার তো ভুলে গেলে চলবে না, নিজেকে শক্ত হতে হবে, এগিয়ে যেতে হবে। আমি আর বিজয়ের কাছাকাছি যাব না। আমি যে ওর কাছে গেলে দুর্বল হয়ে পড়ি, আর এই দুর্বলতা আমার কষ্টের কারণ। যদিও ভালো থাকতে হয়, নিজেকে ওর কাছ থেকে দূরে রাখতে হবে। কুইনের সাথে কথা বলে একটা জবের ইন্টারভিউ দিতে গেলাম। অফিসের ম্যানেজার সাজ্জাদ কুইনের খুব ভালো ফ্রেন্ড। তবে আমার চাকরিটা কোনো সুপারিশে হয়নি, নিজের যোগ্যতা প্রমাণ করেই পেয়েছি। শুরু হলো আমার নতুন জীবন। সকালে অফিস চলে যাই, বাসায় আসি সন্ধ্যায়। মাঝে মাঝে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেলে কুইন আমি একসাথে আড্ডা দিই। বাইরে কিছু খাই, শাশুড়ি চটপটি খুব পছন্দ করে, ওনার জন্য নিয়ে নিই। মার্কেটে যাই, নিজের জন্য কিছু কিনি, পরীর জন্য কিনে আনি। কিন্তু আমি কিছু দিলে ছোট সেটা পরীকে নিতে দেয় না। পরী তো ওর কথা শুনেই না, নিতে না দিলেও জোর করে কান্নাকাটি করে নেয়। পরী এখন অনেকটাই বড় হয়ে গেছে, ভাঙা ভাঙা কথা বলে, আমাকে মামুনি বলে ডাকে। ছোট আগের মতোই প্রায় আমার কথার মারপ্যাঁচে অপমান করে। অফিস থেকে বাসায় আসলে আমাকে দেখে মুখ গোমরা করে রাখে। আমি ওর এই মুখ গোমরা করে রাখার কারণটা ঠিক খুঁজে পাই না, খোঁজার প্রয়োজনও মনে করি না। ও অপমান করলেও এখন আর ওইসব বিষয়ে গায়ে মাখি না। বিজয়ের সাথে যথেষ্ট দূরত্ব বজায় রাখি। ওর সাথে শুক্রবার ছাড়া দেখা হয় না, দেখা হলে তেমন কথা হয় না। কুইন ঠিকই বলেছিল, কাজে ব্যস্ত থাকলে অনেক কিছু ভুলে থাকা যায়। এখন আর আমার আগের মতো একা একা অনুভব হয় না, আগের মতো রাত জাগি না। সারাদিন কাজ শেষে ক্লান্ত শরীর যখন বিছানা পায়, নিজের অজান্তে ঘুমের দেশে হারিয়ে যায়। অফিস, কাজ, ঘুম, বান্ধবীর সাথে আড্ডা সব মিলিয়ে ভালোই চলছে। এভাবে কেটে গেল 2 বছর। আমি এখন অফিসে মোটামুটি সুনাম অর্জন করেছি। আমার কাজে বস খুশি। সাজ্জাদ কুইনের বন্ধু এখন আমারও ভালো বন্ধু হয়ে গেছে। সাজ্জাদ আমাকে অফিসের কাজে অনেক হেল্প করে, ওর জন্যই এতটা এগোতে পেরেছি। একদিন সাজ্জাদ বলল, অফিস থেকে নাকি দেশের বাইরে বিজনেস করার জন্য পরিকল্পনা চলছে। কয়েকজন কর্মী নেওয়া হবে, যারা দেশের বাইরে কোম্পানির প্রোডাক্টগুলো তুলে ধরবে। এতে কোম্পানির বিজনেস অনেকটাই এগিয়ে যাবে। এটা করতে গেলে কয়েকজন দায়িত্ববান কর্মী লাগবে, আর বস নাকি সেখানে আমাকেও নির্বাচন করেছে। বাট প্রবলেম একটাই, যেই যাবে জুটি নিয়ে যেতে হবে। যারা যাবে তারা স্বামী স্ত্রী একসাথেই এই কোম্পানির জব করতে পারবে। আপাতত 10 বছরের জন্য নেওয়া হবে, পরে চাইলে তারা আরও মেয়াদ বাড়িয়ে সেখানে একবারে সেটেল হয়ে যেতে পারে। আমার জুটি এই নেই বলে তেমন একটা মাথা ঘামায়নি ব্যাপারটা নিয়ে। অফিসে কেউ তো আর জানে না আমার ব্যাপারটা, যেহেতু আমার বায়োতে বিবাহিত দেওয়া, তাই তারা জানে আমাকে নির্বাচিত করেছে। জানলে হয়তো করতো না। এর মাঝে ছোট আবারও মা হতে চলছে। বিজয় ছোটোর প্রতি অন্য সময়ের তুলনায় যত্ন ভালোবাসা একটু বেড়ে গেল। এটাই স্বাভাবিক, প্রতিটি দায়িত্ববান স্বামীর উচিত এই সময় তার স্ত্রী পাশে থাকা। বিজয়ও দায়িত্ব পালনে অটুট, কিন্তু আমাকে আবারও এক বুক হতাশা নিয়ে ধরল। মা না হতে পারার কষ্টটা মাথা চাড়া দিয়ে উঠল। ওদের এই প্রেম প্রেম ভাবটা আমার ঠিক সহ্য হয় না। কেন জানি বুকের ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আমি নিজের মনকে স্বাভাবিক রাখার চেষ্টা করেও পারি না। আমি চাই না আমার মনে এমন ভাবনাগুলো আসুক, তবুও এমন ভাবনা এসে যায়। না চাইতেও সতীন বলে হয়তো এমনটাই হয়। স্বামীর ভাগ দেওয়া যে কতটা কষ্টকর, যে দেয় সেই একমাত্র জানে। অফিসে কাজ করছিলাম, এমন সময় ফোন আসলো। বিজয় ফোন করেছে। মোবাইলটা হাতে নিয়ে একটু চমকে গেলাম। কী হলো? বিজয় তো আমাকে ফোন দেয় না, হঠাৎ কী হলো? বেশি না ভেবে কলটা ধরলাম। হ্যালো, তুমি কি একটু অ্যাপেলো হসপিটালে আসতে পারবে? কেন, কি হয়েছে? আগে এসো, পরে বলছি। এখন তো অফিসে কাজ করছি, ছুটি নিয়ে আসো। আচ্ছা, দেখছি। হসপিটালে এসে দেখি ছোট চিৎকার করছে। আমি বিজয়ের কাছে জানতে চাইলাম, বাথরুমে গিয়ে
বাথরুমে পড়ে গিয়ে ব্লাড যাওয়া শুরু হয়েছে। ডাক্তার বলছে এখনই সিজার করতে হবে, নাহলে বাচ্চা বা মা কাউকে বাঁচানো যাবে না, আর অপারেশনের জন্য রক্তের প্রয়োজন। তুমি কি দিতে পারবে? হ্যাঁ পারবো। তারপর রক্ত দিলাম। ডাক্তার অপারেশন করালো। দুটো যমজ ছেলের জন্ম দিল ছোট, কিন্তু বাচ্চাগুলো সময়ের আগে ডেলিভারি হতে একটু অপুষ্ট। তবে ডাক্তার বলছে ঠিকমতো যত্ন নিলে, মায়ের দুধ পেলে ওরা তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে। আমি শুধু পাশে বসে ভাবছিলাম, বিধাতা যাকে দেয় কোল ভরে দেয়, আর যাকে দেয় না একেবারে দেয় না। আমাকে এমন একটা বাচ্চা দিলে কি এমন ক্ষতি হতো? যমজ বাচ্চাদের সামলাতে গিয়ে ছোট পরি ঠিকমতো যত্ন নিতে পারতো না, তাই পরি এখন রাতে আমার সাথেই থাকে। দিনের বেলা শাশুড়ি ওর খেয়াল রাখে। এভাবেই দিনগুলো যাচ্ছিল। ছেলে বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হতে রাখলো, কিন্তু বাচ্চাগুলো প্রায় অসুস্থ থাকে। আমি সময় পেলে ওদেরকে কোলে নিই। সময়ে তো নেই হাতে, কাজের চাপ এখন অনেক বেশি। রাতে ফিরতে ফিরতে 12টা বেজে যায়। বেশি রাত করে ফিরে গেলে বিজয় আমাকে গাড়ি নিয়ে অফিস থেকে নিয়ে আসে। আমি নিষেধ করলে শোনে না, বলে এত রাতে মেয়ে মানুষ একা একা যাওয়া ঠিক হবে না। রাস্তাঘাটের পরিস্থিতি তো ভালো না। আমারও এত রাতে একা একা রাস্তা দিয়ে আসতে ভয় লাগে। বাসে উঠলে মনে হয় যদি বাস অন্য রাস্তা দিয়ে নিয়ে যায়। আজকাল তো কত কিছু হয়, ক্রাইম পেট্রোলে, এমন অনেক কিছুই দেখি। তবে এই ভয়ের কথা আমি ওকে বলিনি। বিজয় নিজের থেকে আমাকে নিতে আসতো। বিজয় নিতে আসলে একটু স্বস্তি অনুভব করি। ওর সাথে নিশ্চিত বাসায় চলে আসি। বাসায় এসে ছোটর রাগে লাল হওয়া মুখটা দেখে একদিন বিজয় আর ছোটর খুব ঝগড়া হলো। ছোট আর বিজয়ের চিল্লাচিল্লি শুনে রুম থেকে বের হয়ে ওদেরকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বিজয়, এভাবে চিৎকার করছো কেন? ছোট বলল, তুমি আমাদের মধ্যে নাক গলাতে আসবে না। আমি নাক গলাতে আসিনি, তোদের এভাবে ঝগড়া করতে শুনে না এসে পারলাম না। মা অসুস্থ, তাছাড়া বাচ্চারাও বড় হচ্ছে, ওদের সামনে এমন করে ঝগড়া করা ঠিক না। ঠিক ভুল কি তোমার কাছ থেকে শিখতে হবে? তুমি নিজের চরকায় তেল দাও। আমার আর আমাদের সন্তানের কথা তোমার না ভাবলে চলবে। এইবারে ছোট ওর ঘরে চলে গেছে। বিজয় ওখানে দাঁড়িয়েছিল। আমি বললাম, দেখছো বিজয়, তোমার বউ কি বলে গেল? যা বলেছে ঠিকই বলেছে, তুমি এসবের প্রাপ্য ছিলে। আমি কি করছি, কি করছো জানো না? তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছিলে। এই যে যা কিছু হচ্ছে এইসব তোমার কারণে, সব নষ্টের গোড়া হলো তুমি। বিজয়, তুমি আমার সাথে এমনভাবে কথা বলছো কেন? আমি তোমার সাথে এভাবে কেন কোনোভাবেই কথা বলতে চাই না। প্লিজ আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি তোমার চোখের সামনে থেকে চলে গেলে কি তুমি খুশি? ন্যাকামি না করে যেতে বলছি, যাও। অসহ্য লাগে তোমাকে। বিজয়ের এমন কথা শুনে কান্নায় বুক ভিজে যাচ্ছিল। ও এভাবে অপমান করতে পারলো? বিজয় কেন আমাকে এইসব বললো জানি না। আমি কি এমন করেছি? বিজয় এমনভাবে আমার সাথে কথা না বলতেই পারতে। না, আর সহ্য করতে পারছি না। আমাকে কিছু একটা করতে হবে। আমাকে অনেক দূরে কোথাও চলে যেতে হবে। এতটা দূরে যেতে হবে কেউ আমাকে আর কখনো খুঁজে পায় না। বিজয় চায় আমি ওর সামনে না থাকি, তবে তাই হবে। আচ্ছা, আত্মহত্যা করলে কেমন হয়? না, আত্মহত্যা করবো কেন? আমি মরে গেলেই বিজয়ে কি আসে যায়? জীবনে কত পাপ করেছি তার কোনো হিসাব নেই, আর পাপ বাড়াতে পারবো না। তাছাড়া মৃত্যুর পর তো কোনো সমস্যার সমাধান হতে পারে না। আমাকে অন্য একটা সলিউশন বের করতে হবে। নিজেকে আর নিচে নামাতে পারবো না। এত লাঞ্ছনা অপমান সহ্য করে এখানে আর থাকবো না। হ্যাঁ, আমি চলে যাব, এখান থেকে অনেক দূরে চলে যাব। সাজ্জাদকে ফোন দিলাম। একটা রিং বাজতে ও ফোন ধরলো। হ্যালো সাজ্জাদ। হঠাৎ ফোন, কিছু বলবে? তুমি না বলেছিলে কোম্পানি থেকে দেশের বাইরে কিছু কর্মী নিবে, তার মধ্যে আমি আছি, ওই খবরটা কি? সামনের মাস থেকে শুরু। কেন, তুমি যাবে নাকি? যাব। আমাকে কি নিবে? কেন নিবে না? তুমি তো একজন দায়িত্ববান স্টাফ, আর তুমি যাবে শুনলে বস আরও খুশি হবে। তবে সমস্যা হলো, তোমাকে কি তোমার হাজব্যান্ড যেতে দিবে? আমি চলে গেলে তো আরও ভালো। তুমি তো সবটাই জানো। আসলে আমি আর এখানে থাকতে চাচ্ছি না, দম বন্ধ হয়ে আসছে আমার। প্লিজ সাজ্জাদ, একটু হেল্প করে দাও। আচ্ছা, অফিসে তুলি ম্যাডাম আছে না, তার সহকারী হিসাবে তোমাকে দেই, তার সাথে কাজ করতে পারবে তো? সব পারবো, যদি বলো। সেখানে ঘর মুছতে, কাপড় ধুতে, তাতেও রাজি হবো আমি। হ্যাঁ, কি যে বলো। আচ্ছা, আগে অফিসে এসে বাকি কথা অফিসে হবে। আচ্ছা, ভালো থেকো। অফিসে লাঞ্চের সময় কুইন আর আমি একসাথে খেতে বসলাম। খেতে ইচ্ছে করছে না, খাবার নিয়ে নাড়াচাড়া করছিলাম। কুইন জিজ্ঞাসা করলো, কিরে খাচ্ছিস না কেন? কি ভাবছিস? ভাবছি মানুষ কীভাবে পাল্টায়। কেন, নতুন করে আবার কোনো ঝামেলা হয়েছে নাকি? যতদিন আমি ওই বাসায় থাকবো, ঝামেলা আমার পিছু ছাড়বে না। কুইন, তোর বাসায় আমাকে কয়দিন থাকতে দিবি? এভাবে বলছিস না। থাকবে, সমস্যা নেই, কিন্তু কি হয়েছে বলবি তো? কি আর হবে, আমার কপাল খারাপ
যাকে ভালোবেসে বাঁচতে চেয়েছিলাম সেই মানুষটাই আমাকে ভেতর থেকে মেরে ফেলছে। মাঝপথের দিক থেকে হারিয়ে সেই মানুষটার হাত ধরে আঁকড়েছিলাম, সেই মানুষটাই আজ হাত ছেড়ে দিয়েছে। সে যেই চোখে একসময় ভালোবাসা খুঁজে পেতাম সেই চোখে এখন ঘৃণা দেখতে পাই। আর বউ আমাকে প্রতিদিন অপমান করে, সে প্রতিবাদ না করে উল্টে আমাকে বলে এটা নাকি আমার প্রাপ্য। আমাকে দেখলে নাকি তার অসহ্য লাগে, আমি নাকি তার জীবন শেষ করে দিয়েছি। বাদ দে, রাগে বলছে হয়তো। কেন আমার উপর তার কিসের এত রাগ? কি করেছি আমি? বলতে পারিস আমার ভুলটা কোথায়? আমি বিজয়কে ভালোবাসি, এটাই কি আমার ভুল? আমি তো কখনো ওদের ক্ষতি করিনি, তবু আমার এত দোষ কেন? ছোটর কথা আমি ধরি না, কিন্তু বিজয় আসলে মানুষ যেন অনেক কঠিন, এতটাই কঠিন যে একসাথে 10 বছর সংসার করেও চেনা যায় না। আমি বিজয়কে চিনতে পারিনি। আমি তো ভাবতাম যাই হোক ও আমাকে মন থেকে একটু হলেও ভালোবাসে, কিন্তু আমি ভুল ছিলাম। ও আমাকে মন নিয়ে খেলছে শুধু, আর কিছু না। কুইন একটু আমতা আমতা করে বলল, সুফিয়া একটা কথা বলবো? যদি বিজয় নিষেধ করেছে তোকে বলতে, কি কথা? মনে আছে আমি যখন প্রথম তোর বাসায় গেলাম তুই জানতে চেয়েছিলি না আমি তোর কষ্টের কথা কিভাবে জানলাম, তোর বাসা কিভাবে চিনলাম? আমি সেদিন সত্যিটা বলিনি, কিছু একটা বলে কাটিয়ে দিয়েছিলাম কথাটা। সত্যি হলো কি সত্যি? তোর কষ্টের কথা আমাকে বিজয় বলেছে। বিজয়? হ্যাঁ বিজয়। ও একদিন আমাকে ফোন দিল, বলল দেখা করবে। পরে আমি অফিসের ঠিকানা দিয়ে দিলাম, তখন ও আমার অফিসে এসে সব বলেছে। আর তোর কাছে আমাকে বিজয় পাঠিয়েছে। কিন্তু বিজয় এমনটা কেন করলো? ও চাইছিল তুই নিজের পায়ে দাঁড়া। বাসায় তোর রোজ রোজ অপমান নাকি তার সহ্য হয় না। তোর সতীন নাকি তোকে কথায় কথায় অপমান করে, ওর বাচ্চাকে কোলে নিতে দেয় না। এসব থেকে দূরে রাখার জন্য বিজয় চাইছিল তুই একটা জব কর, নিজের মতো করে বাঁচতে শিখ। তোর এই সফলতার পিছনে বিজয়ের অবদান অনেক। আমি তো শুধু ওর কথা মতো তোকে বুঝিয়েছি। বিজয় তো আমাকে নিজেই জবের কথাটা বলতে পারতো, আমি বিজয়কে সেটাই বুঝিয়ে বলেছিলাম। আপনি নিজেই সুফিয়াকে বলুন। কিন্তু বিজয় বলল, আমি বললে সুফিয়া ব্যাপারটা সহজে ভাবে নাও নিতে পারে। এমনও হতে পারে ও ভাবলো আমি ওর খরচ বহন করতে চাইছি না, তাই তুমি ওর বান্ধবী, খুব কাছের বান্ধবী, তোমার কথা ও কিছু মনে করবে না, বরং ভালো করে ভেবে দেখবে। আমি বিজয়ের মুখে এমনটা শুনে পরে তোকে গিয়ে বললাম জবের কথা। অফিসে কাজ শেষ করে বসে আছি, মাথা কেমন জানি করছে, একটা হিসাব কিছুতেই মেলাতে পারছি না। আমার অপমান সহ্য হয় না বলে সেই মানুষটা আমাকে চাকরির সুযোগ করে দিল, সেই মানুষটা আমাকে খুব যত্ন সহকারে বাসায় অপমান করে। এই জন্য হয়তো ওই দিন জবের কথা বলায় ও সহজে রাজি হয়ে গেছিল। কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না, সে যদি আমার কথা এতটাই ভাবে তাহলে আমাকে কষ্ট দেয় কেন? দারোয়ানের ডাকে ঘোর কাটলো, ম্যাডাম বাসায় যাবেন না? যাবো। কয়টা বাজে? 1টা বাজে। 1টা বেজে গেছে? ও মাই গড, স্যার ডাকছে আপনাকে ম্যাডাম। আমি জানলা দিয়ে তাকিয়ে দেখলাম বিজয় গাড়ি নিয়ে নিচে দাঁড়িয়ে আছে। আমি নিচে গিয়ে গাড়িতে উঠে বসলাম, যদিও বাসায় যেতে ইচ্ছে করছে না। কুইন ওর সাথে যাওয়ার জন্য জোরাজোরি করলো, তাও গেলাম না। মন আজ সত্যি উতলা হয়ে গেছে, সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে, একটা সমীকরণ যে কিছুতেই মিলছে না। গাড়িতে উঠে জানলা লাগিয়ে দিলাম। বিজয় আমাকে জিজ্ঞাসা করলো, খেয়েছো? বিজয় একটা নুডলসের বাটি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি যে খাওনি সেটা আমি ভালো করেই জানি, নাও এটা খেয়ে নাও। খাবো না, খিদে নেই। খাও, তোমার ফেভারিট রেস্টুরেন্ট থেকে এনেছি। কেন করছো এসব? জুতো মেরে গরু দান না করলে চলবে। ওমা, এত রাতে আমি গরু পাবো কই যে তোমাকে দান করবো? বিজয় তুমি মজার মুডে থাকলেও আমার কিন্তু এসব ভালো লাগছে না। তাহলে খেয়ে নাও। বলছি তো খাবো না। বিজয় বাটিটা খুলে চামচ থেকে বের করে আমাকে খাইয়ে দিতে নিল। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। বিজয় বলল, প্লিজ খেয়ে নাও, আমি কিন্তু সারাদিন কিছু খাইনি, তুমি খেলে আমি খাবো। কেন খাওনি সেটা তুমি বুঝো না? আমি আর কথা না বাড়িয়ে খেতে লাগলাম। বিজয় আমাকে খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। আমার চোখ থেকে অঝরে পানি পড়ে যাচ্ছিল। এই যে ম্যাডাম, আপনাকে কাঁদতে বলিনি, খেতে বলছি। তুমিও তো কাঁদছো। কই না তো, চোখে কিছু পড়ছে মনে হয় তাই জ্বলছে। কেন মিথ্যে বলছে জানি না, কারো মুখে কোনো কথা নেই। দুজনের চোখ আজ পানি, মনের কষ্টগুলো চোখের পানি হয়ে ঝরছে। এক অজানা কষ্ট বাসা বাঁধছে মনে, জানি না এই কষ্টের শেষ কোথায়। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু বারান্দায় বসলাম। আজ আকাশের চাপটা নেই, অমাবস্যা চলছে মনে হয়। পেছন থেকে শাশুড়ি এসে জিজ্ঞাসা করলো, আজ এত দেরি হলো যে ফিরতে? আপনি এখনো ঘুমাননি? তুই বাসায় না আসা পর্যন্ত কি আমার ঘুমায়? আচ্ছা মা, একটা কথা জিজ্ঞাসা করবো? কি কথা? শুনেছি একজন মা নাকি তার সন্তানের গতিবিধি জানতে পারে, তার মনে কি চলছে বললেও বোঝাতে পারে।
কিছু লুকাতে চাইলেও নাকি টের পেয়ে যায়। আচ্ছা মা, আপনি কি বোঝেন না আপনার ছেলে মনে কি চলছে? কেন, কি হয়েছে? আমি না তাকে ঠিক বুঝতে পারি না, কিন্তু আপনি তো ওর মা, আপনি কি বোঝেন? বিজয় কি তোকে কিছু বলেছে? একটা মানুষ কিভাবে এত বহুরূপী হতে পারে? যে মানুষটা আমাকে কষ্ট দেয় আবার দিনের শেষে সেই কাঁদে, যে আমাকে চোখের সামনে থেকে দূরে যেতে বলে, গভীর রাতে সেই গাড়ি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকে, যে আমাকে অপমানের হাত থেকে বাঁচানোর জন্য আড়াল থেকে সাহায্য করে, অথচ বাসায় সেই আমাকে বেশি অপমান করে। আমি আসলে অনেক কিছু হিসাব মেলাতে পারছি না। আপনি কি বলতে পারেন মা, এর মানে কি? শোন মা, আমি যতটুকু জানি আমার বিজয় খুব অভিমানী। ওর মনের কথা মুখে প্রকাশ করতে পারে না। ওর মনে এখন অনেক অভিমান জ্বলছে। আসলে ও যেটা দেখায় তুই সেটা দেখিস, যেটা ওর মনে লুকানো সেটা বুঝতে পারিস না। কিভাবে বুঝবো তাকে? যে মানুষটা বিয়ের আগ মুহূর্তে বিয়ের জন্য রাজি ছিল না, সেই মানুষটা বিয়ের পর মুহূর্তে কীভাবে পাল্টে গেল? যেই মানুষটা আমাকে ছাড়া রাতে খাবার খেত না, সে তো এখন সুন্দরভাবে খেয়ে ঘুমিয়ে পড়ে, একবারও আমার কথা জিজ্ঞাসা করে না। সবটাই আমার জন্য হয়েছে, এর জন্য আমি দায়ী। না মা, আপনি শুধু শুধু নিজেকে দোষারোপ করবেন না। শুধু শুধু না, আমার কসমের জন্য বিজয় তোর থেকে দূরে চলে গেছে। কিসের কসম? যেদিন বিজয় বিয়ে করে ফিরে এলো, আমি বিজয়কে আমার কসম দিয়ে বলেছি ও যেন আমার নাতি বা নাতনি না হওয়া পর্যন্ত তোর থেকে দূরে থাকে। বিনিময়ে বিজয় আমার কাছ থেকে এই বাড়িটা আর ব্যাংকে 10 লাখ টাকা তোর নামে লিখে দিতে হয়েছে, যাতে শেষ বয়সে তোর উপর কারো উপর ভরসা করতে না হয়। আমি তাই করেছি। বিজয়কে বলেছি যদি আমার কসম না মানে তাহলে আমার মরা মুখ দেখবে। ছেলে হয়ে মায়ের মরা মুখ দেখবে না বলেই তোর থেকে দূরে সরে গেল। কিন্তু যখন দেখতাম তুই অনেক কষ্টে আছিস, রাতে না ঘুমিয়ে শুধু কান্না করিস, তখন বিজয়ের থেকে সব কসম তুলে নিয়েছি। তাই আমি বলার পর বিজয় তোর কাছে যেত। আমিও তো শাশুড়ি হিসেবে খারাপ, কিন্তু আমিও তো মানুষ, আমারও কষ্ট হয়। আমি তোর কষ্ট সহ্য করতে পারি না। আমাকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। আমি তোর মতো এতিমের সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি মা। আমি তো বাড়ি বা টাকা চাইনি। বিজয় এসব না করে যদি আমার সাথে একটু স্বাভাবিক ব্যবহার করতো, তাতেই আমি খুশি হতাম। ও তো আমার ভালো করতে গিয়ে আমার খারাপটাই করে। মুখে বলে একটা, করে আর একটা। জানি না ও কি চায়। আবারও শাশুড়ি আমাকে ধরে কান্না শুরু করলো। আমিও নিজের কান্না ধরে রাখতে পারলাম না। এতদিন বুঝতে পারলাম বিজয় আমার থেকে দূরে যাওয়ার কারণটা, কিন্তু বিজয় বারবার আমাকে অপমানের কারণটা ঠিক খুঁজে পাচ্ছি না। বিজয় কি আমাকে এখনো ভালোবাসে? মা তো তার কসম তুলে নিয়েছে, তাও তো বিজয় আমার থেকে দূরে থেকেছে। অবশ্য এটা তো বিয়ের সময়ের কথা। এতদিন তার ছোট স্ত্রী ভালোবাসা পেয়ে আমাকে তো ভুলেই গেছে। তার প্রমাণ তার সেদিনই কথাগুলো। সেদিন আমাকে তার সামনে থেকে চলে যেতে বলেছিল। কিছুদিন পর সাজ্জাতের ফোনে, আজ বেশ ফুরফুরে লাগছে এতদিন পর, তাহলে সেই প্রতীক্ষিত সময়টা এসেই গেল। খবরটা পেয়ে বিজয়ের কাছে গেলাম। গিয়ে দেখি ও অফিস যাওয়ার জন্য রেডি হলো। আমি বললাম, বিজয় আজ তোমার একটু সময় হবে? কেন, কোনো কাজ আছে? কাজ না, এক জায়গায় যাব। বিজয় কিছুক্ষণ ভেবে মাথা নাড়িয়ে সায় জানালো, বলল আচ্ছা। আসলে সুপিয়া বিজয়ের কাছে অনেকদিন যাবৎ কিছু চায় না। আজ এভাবে একটু চাওয়ায় নিষেধ করতে পারলো না। যদিও অফিসে ম্যানেজ করতে একটু প্রবলেম হবে, তাও রাজি। আজ একটা শাড়ি পরলাম। এই শাড়িটা বিজয় প্রথম বিবাহবার্ষিকীতে দিয়েছিল। খুব সাজতে ইচ্ছে হলো, তাই হালকা একটু সাজলাম। মুখে হালকা মেকআপ আর ঠোঁটে হালকা কালারের একটা লিপস্টিক দিলাম। রুম থেকে বেরোয় বিজয় আমার দিকে হা করে তাকিয়েছিল। আমি চোখ ইশারাতে প্রশ্ন করলাম। ও কানের কাছে এসে বলল, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। আমি একটা মুচকে হাসি দিলাম। বিজয় গাড়ি নিয়ে বের হতে চাইলো। আমি বললাম, গাড়িতে না, রিস্কায় যাই। ও মাথা নাড়িয়ে সম্মতি জানালো। একটা রিস্কা ডাকলাম। আমি রিস্কাওয়ালাকে বললাম, মামা কবরস্থানে যাবেন? উনি বললেন ওঠেন। বিজয় আমাকে জিজ্ঞেস করলো, হঠাৎ কবরস্থান? ওইখানে তুমি আর আমি একসাথে মরবো, তাই? মরার জন্য বুঝি এত সুন্দর করে সেজেছে? কেন, তোমার আফসোস হচ্ছে নাকি? আফসোস হবে কেন? এই যে মরার আগে সাজতে পারলে না বলে আমার তো খুশি লাগছে। একসাথে বাঁচতে না পারে মরতে তো পারবো। হা হা, চুপ করো। এভাবে রাক্ষসের মতো এসো না। আমি রাক্ষস? তার চেয়েও বড় কিছু। গল্প করতে করতে কবরস্থানে এসে গেলাম। রিস্কাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, থাকবেন নাকি চলে যাবেন? আপনারা কইলে থাকবো। আচ্ছা থাকেন তাহলে। বাবার কবরের সামনে এসে কিছুক্ষণ কান্না পাচ্ছিল। কিছুক্ষণ কান্না করে হালকা হলাম। মায়ের কবরটা গ্রামের বাড়িতে,
তার কবরের সামনে আর দেখা হলো না। আজ খুব মনে পড়ছে বাবা মায়ের কথা। যদি আজ তারা বেঁচে থাকতো, আমার জীবনটা অন্যরকম হলে হতে পারতো। পুনরায় রিস্কায় উঠে এসে বসলাম। বললাম, মামা, উত্তরা আজিমপুর চলেন। বিজয় জিজ্ঞাসা করলো, আবার আজিমপুর কেন? দরকার আছে। কি দরকার? গেলেই বুঝতে পারবেন। আমার কিন্তু এখন ভয় হচ্ছে। কিসের ভয়? আমাকে এভাবে একা কোথাও নিয়ে গিয়ে যদি আবার পুরুষ নির্যাতন করো। আজকাল মেয়েদের তো বিশ্বাস নেই। পাগলের মতো বকবক করো না, বন্ধ করো। আমি পাগল? তাতে কি করে সন্দেহ আছে? আচ্ছা, তাহলে এই পাগলে একটা পাগলামি রাখবে? আজকে একটু আমাকে নির্যাতন করবে? অনেক দিন হলো। বিজয়, চুপ করবে নাকি ধাক্কা মেরে ফেলে দেবো রিস্কা থেকে? ফেলে দাও। আমি নায়কের মতো পড়ে যাব আর তুমি নায়িকাদের মতো আমার উপরে পড়বে। তারপর সুযোগ পেয়ে আমি তোমাকে চুমু দেবো আর তুমি চোখ বন্ধ করবে। বিজয়, আসলেই মনে হয় তোমার মাথার তার ছিঁড়ে গেছে। কখন থেকে শুধু উল্টো পাল্টা বক বক করে যাচ্ছ। সত্যি তুমি পাগল হয়ে গেছো। বিজয় অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি এর আগে দেখোনি? দেখছি, তবে অনেকদিন এভাবে হাসতে দেখলাম। রিস্কা থেমে গেল। তাকিয়ে দেখি সেই পুরোনো বাসার সামনে দাঁড়িয়েছে। কলিং বেল দিলাম। বাড়িওয়ালা চাষি এসে দরজা খুললো। এতদিন পর আমাকে দেখে একটু অবাক। অনেকদিন পর এই বাসাতে আসলাম। এই বাসাতেই বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই বাসাতে আমার আর বিজয়ের বিয়ে হয়েছিল। কত স্মৃতি জড়িয়ে আছে এই বাসায়। তবে আমরা যে ঘরটায় থাকতাম সেখানে এখন অন্যরা থাকে। আমি চলে যাওয়ার পর নতুন ভাড়াটি আছে। চাষির সাথে অনেক সময় বসে গল্প করলাম। চাচি না খাইয়ে ছাড়ছিল না। তারপর দুপুরে খেয়ে ওখান থেকে বের হলাম। রাস্তা দিয়ে হাঁটছি। বিজয় বললে, আর কোথায় যাওয়ার আছে ম্যাডাম? একটু ভার্সিটি যাবে? ওখানে গিয়ে কী করে? কিছু না, এমনি যেতে ইচ্ছা করছে। ইচ্ছে যখন করছে তাহলে তো যেতে হবে। ভার্সিটিতে কিছুক্ষণ ঘুরলাম। পরিচিত স্যারদের সাথে দেখা করলাম। তারপর অফিস হয়ে সাজ্জাদের সাথে দেখা করলাম। একটা পার্কে এসে বসলাম। বিয়ের আগে বিজয় আর আমি এই পার্কে অনেকবার দেখা করেছি। আজ শেষবারের মতো। বিজয় জিজ্ঞাসা করলো, ম্যাডাম, আজকে আপনার কি হয়েছে শুনি? এত জায়গায় ঘোরালেন, আপনাকে আজ বেশ খুশি খুশি দেখাচ্ছে। কারণটা কি জানতে পারি? আজ তোমার অফিস মিস হয়ে গেল, তাই না? আরে ধুর, অফিস তো সারা বছরই করি। আজ অফিস সে গেলে এত সুন্দর মুহূর্তগুলোকে পেতাম। কত কিছু মিস করে যেতাম, তাই নাকি? জি ম্যাডাম, আসলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বুঝেছি, আজকে আমাদের বাসর রাত হবে, তাই না? তোমার মাথায় এইসব ছাড়া আর কিছু নেই। কি করবো বলো? সুন্দরী বউকে পাশে রেখে নিজেকে নিয়ন্ত্রণ করা যে কঠিন হয়ে যাচ্ছে। আহা, আমি আবার সুন্দরী? তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী একজন নারী। ভালো বলছো। আসলে আজকে আবার আমার প্রমোশন হয়েছে। ও, তার জন্য বুঝি এত আয়োজন? এটার জন্য বলতে পারো। আর একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বাসায় গেলে জানতে পারবে। এখনই বলো। বাসায়? বললাম তো বাসায় গিয়ে বলবো। আচ্ছা, বাসায় চলো। পার্কের ভেতরে বসেছি আমরা। হেঁটে হেঁটে পার্কের গেটের মুখে যাচ্ছি। হাঁটতে হাঁটতে বিজয় বলল, আজকে দিনটা অনেক ভালো কেটেছে। অনেকদিন পর দুজনে এভাবে ঘুরলাম। অনেকদিন পর তোমার মুখে সুন্দর হাসিটা দেখতে পেলাম। আজ আবারও অতীতে হারিয়ে যেতে ইচ্ছে করছে। আবারও প্রাণ খুলে বলতে ইচ্ছে করে যে ভালোবাসি সুফিয়া, তোমায় অনেক ভালোবাসি। ভালোবাসা বলেই তো ব্যাংকে 10 লাখ টাকা আর বাড়ি আমার নামে লিখে দিয়েছো। ভালোবাসা বলেই তো আড়াল থেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পথ তৈরি করে দিয়েছো, তাই না? বিজয় হাঁটা বন্ধ করে দিল। তুমি এসব জানো? কিছুদিন আগে জানতে পেরেছি। বিজয় আমাকে হাত শক্ত করে নিয়ে পার্কে একটা দোলনায় বসালো। আমি আসলে চেয়েছিলাম। আচ্ছা বিজয়, আমি কি কখনো তোমার কাছে এসব চেয়েছি? বাড়ি, টাকা, পয়সা, এসব দিয়ে আমি কি করব? আমার তো এসবের কোনো দরকার ছিল না, এখনও নেই। আমি তো শুধু একসাথে নিচে তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, সুখী হতে চেয়েছিলাম তোমাকে নিয়ে। সুখী হতে বেশি টাকার প্রয়োজন হয় না। প্রিয় মানুষটাকে নিয়ে অল্পতে সুখী হওয়া যায়। বিজয়, টাকা পয়সা কি জীবনের সব? তুমি আমার জন্য এত কিছু না করে যদি আমাকে একটু ভালোবাসতে তাহলেই খুশি হতাম। সুফিয়া, আমি তোমাকে এখনও অনেক ভালোবাসি। এই কেমন ভালোবাসা তোমার? এমন ভালোবাসা তো আমি চাইনি, যে ভালোবাসা দুজনের মধ্যে দূরত্ব তৈরি করে, যে ভালোবাসা তিলে তিলে মানুষকে মন থেকে শেষ করে দেয়। সুফিয়া, চলো আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে পিছুটান থাকবে না। শুধু তুমি আর আমি বাঁচবো, নতুন করে বাঁচার চেষ্টা করব। সত্যি কি সেটা সম্ভব? তুমি চাইলে সম্ভব না বিজয়। আমি চাইলে যদি সব হতো তাহলে আমি তোমাকে নিজের করে রাখতে পারতাম। কই, রাখতে তো পারিনি। তুমি আর আমি একসাথে থাকা, এটা এখন শুধু একটা মিথ্যে স্বপ্ন। মিথ্যে স্বপ্ন দেখে আনন্দ পাওয়া গেলে ভালো থাকা যায় না। এসব বলে আর কি লাভ? চলো বাসায় যাই, রাত হয়ে গেছে। বিজয় আর কিছু বললো না, চুপ করে শুধু বারবার দেখছিল আমায়। বিজয় আর আমি দুজনে একসাথেই বাসায় ঢুকলাম। অফিস হয়ে
আসার সময় সাজ্জাদ দরকারি সব কাগজপত্র দিয়েছিল আমার সাথে। আমি সাজ্জাদকে বললাম কাগজগুলো ফটোকপি দিয়ে দিতে, যাতে বিজয়কে একটা দেখার জন্য দিতে পারি। আসলে যদি আসলটাই দেই, যদি পরে কোনো বাধা দেয়, আমি কোনো রিস্ক নিতে চাই না এই ব্যাপারে। বাসায় ঢুকে আমি বিজয়ের হাতে একটা খাম তুলে দিয়ে বললাম, এটা তোমার সারপ্রাইজ। কি এটা? খুলে দেখো, বুঝতে পার। বিজয় যখন খুলতে চাইলো, আমি বললাম না এখন না, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে ছোট্টকেও দেখিও, ও দেখলে খুশি হবে। আমি ফ্রেশ হয়ে মায়ের কাছে গেলাম। মাকে বললাম, মা আমি কালকে চলে যাচ্ছি। কোথায়? দুবাই। দুবাইতে মানে? ওখানে কেন? এখন থেকে ওখানেই থাকবো। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলি? তুই জানিস না তোকে ছাড়া আমি থাকতে পারি না। তাছাড়া তুই তো আমাকে কথা দিয়েছিলি এ বাড়ি ছেড়ে যাবি না, কিন্তু এখন দেশ ছেড়ে চলে যাচ্ছিস। পৃথিবীটা কারোর জন্য জীবন থেকে থামে না মা। আপনি বাবাকে কত ভালোবাসেন, সে ছিল আপনার অনেক কাছের মানুষ। তাকে ছাড়া যখন বাঁচতে পেরেছেন, আমাকেও ছাড়াও আপনি থাকতে পারবেন। আর মা, কথা দেওয়ার কথা বলেছেন, কত মানুষ অনেক বড় বড় কথা দিয়ে নিমেষে ভুলে যায়, প্রয়োজনে ভালোবাসা ছেড়ে দেয়। আর আমি তো সামান্য দেশ ছাড়ছি মাত্র। আর আমি বাড়ি ছেড়ে চলে গেলে কারো ক্ষতি হবে না, বরং ভালোই হবে। অভিমান করছিস মা? রাগ করছিস? না, রাগ বা অভিমান কোনোটাই না। শুধু এই হাঁপিয়ে যাওয়া জীবন থেকে বেরিয়ে একটু বুক ভরে নিঃশ্বাস নিতে চাই। অন্য কারো সংসারে আর তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে চাই না। এসব থেকে দূরে গিয়ে নিজের মতো করে বাঁচতে চাই। মা, দয়া করে আপনি আমাকে বাধা দিবেন না। আপনি বাধা দিলেও আমি সেটা মানব না। শুধু একটু দোয়া করবেন আমার জন্য, তাহলেই হবে। শাশুড়ি কোনো কথা বলার সুযোগ না দিয়েই চলে এসেছি, কারণ আমি জানি আমি ওখানে থাকলে সে আবার কান্নাকাটি শুরু করে দেবে। ঘরে এসে ব্যাগপত্র গুছিয়ে নিলাম। বিজয় এসে আমাকে সজোরে একটা চড় মারলো। কি নাটক শুরু করেছো তুমি? চাকরি করে বলে যা খুশি তাই করবে? তোমার দুবাই যাওয়া ক্যান্সেল। আমি তোমাকে যেতে দিব না। তুমি এক পা বাসা থেকে বেরোতে পারবে না। আজ থেকে তোমার চাকরি করাটাও বন্ধ। মনে থাকে যেন কথাটা। ভুলে যাও না আমি এখনো তোমার স্বামী। ভুলে যাইনি, তুমি আমার স্বামী। খুব ভালো করেই মনে আছে। তুমি তো আমার ওই স্বামী, যে স্বামী বউ পেয়ে বাসর রাতে আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল। তুমি তো আমার ওই স্বামী, যে স্বামী আমার সতীনের 2 বাচ্চার বাবা। তুমি তো আমার ওই স্বামী, যে স্বামী মায়ের কথা রাখতে গিয়ে আমাকে ময়লার মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিচ্ছ। এত ভালোবাসার স্বামীকে আমি কীভাবে ভুলতে পারি? বিজয় একটু কাছে এসে বলল, আমি পুরোটাই বাধ্য হয়ে করেছি সুফিয়া, সেটা তুমিও জানো। আর তুমি তো আমাকে বিয়ে করতে বাধ্য করেছে। বাধ্য হয়ে হোক আর মন থেকে হোক, করেছো তো। আমি তোমাকে বিয়ে করতে বলেছি, কিন্তু আমার থেকে দূরে যেতে বলিনি। কখনো কি ভেবে দেখেছো আমি এসব কিভাবে সহ্য করেছি? কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি, কতবার মৃত্যুকে আহ্বান জানিয়েছি। তোমাকে একটু পাশে পাওয়ার জন্য ছটফট করেছি, কেঁদেছি, চিৎকার করেছি, মাঝে মাঝে বেহুশ হয়ে পড়েছিলাম। কই, তুমি তো আমার একবারও খোঁজ নাওনি। তুমি তোমার মায়ের মন রাখতে গিয়ে আমাকে দূরে ঠেলে দিয়েছো। তুমি তোমার সন্তানের মুখ দেখবে বলে আমাকে দূরে ঠেলে ছোটকে আপন করে নিয়েছো। এসবের মধ্যে কি কখনো আমার কথা ভেবেছো? ভাবনি। দায়িত্ব হিসাবে বললে ভুল হবে। হয়তো গরিবের মেয়ে হিসাবে আমার জন্য কিছু টাকা আর এই বাড়িটা বরাদ্দ করছো। আসলে তুমি আমাকে শুধু খেলছো। আমি কি তোমার কাছে এসব চেয়েছিলাম? আমি এখন হাঁপিয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি এমন জীবন নিয়ে। রোজ রোজ তোমার অপমান, তোমার বউয়ের অপমান আমি আর নিতে পারছি না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাকে যেতে দাও, না হলে আমি দম বন্ধ হয়ে মারা যাবো। প্লিজ সুফিয়া, তুমি এমনটা করো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই বলে বিজয় আমাকে জড়িয়ে ধরলো, কিন্তু আজ আর তার এই ধরানোর কোনো রিয়াকশান আমার মধ্যে হচ্ছিল না। আমি যে মন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমাকে যেতেই হবে এখান থেকে বহু দূরে। আমি বিজয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। তুমি যদি আমাকে যেতে না দাও, তাহলে আমি তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হব। সুফিয়া, তুমি এমনটা বলতে পারলে? তুমি বলতে বাধ্য করলে। আচ্ছা, তোমার যা খুশি করো, আমি আর তোমাকে বাধা দিব না। বিজয় ঘর থেকে চলে গেল। আমি বিছানায় শুয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। আজ জীবনে প্রথম ভালোবাসার মানুষটার সাথে এভাবে কথা বলছি। এটাই জীবনের শেষ। আর কখনো তার সাথে কথাই হবে না। সারা রাত ঘুম হয়নি, বড্ড খারাপ লাগছে। সব কিছু ভেজবে, কতই না স্বপ্ন এ বাড়িতে এসেছিলাম। আজ এক বুক হতাশা নিয়ে চলে যাচ্ছি। পরিটার জন্য খুব মন খারাপ হচ্ছে। খুব মিস করবে মেয়েটাকে। মায়ের জন্য খারাপ লাগছে। বয়স্ক মানুষটা প্রায় অসুস্থ থাকে। ছোট তো, ওর বাচ্চাকে সামনে হিমশিম খায়। ওনাকে
কিভাবে দেখবেন? বিজয়ের জন্য খারাপ লাগছে, এখনও যে ভালোবাসি তাকে, সে আমার জীবনে প্রথম ও শেষ ভালোবাসা। আশা করি ছোটর ও ওর বাচ্চাদের নিয়ে ভালো থাকবে। অবশ্য আমি চলে গেলে ওরা এমনিতেই ভালো থাকবে, ওদের সংসারটা ভালোবাসায় পূর্ণ হবে। এভাবে ভাবছিলাম আর কাঁদছিলাম, কেননা এত কষ্ট হচ্ছে আমার। ভাবতে ভাবতে কখন যে চোখটা লেগে গেল। ফজরের আজানের শব্দে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে পুরো বাড়িটা একবার ঘুরলাম, তারপর ব্যাগপত্র নিয়ে নিচে নামলাম। না, কাউকে বলার দরকার নেই, শুধু শুধু সিনক্রেট করবো। কালকে তো বলছি, এখন কাউকে না বলে চলে যাব। যত সকাল সকাল সম্ভব বাসা থেকে বের হবো। বেলা হয়ে গেলে আবার বিজয় ঘুম থেকে উঠে পড়বে। আমি চাই না যাওয়ার সময় কোনো ঝামেলা হোক। দরজা খুলে বের হওয়ার জন্য পা বাড়ালাম, পেছন থেকে একজন বলে উঠলো, পালাচ্ছ? আমি পেছন ফিরে দেখি ছোট। কি ভাবো তুমি নিজেকে? এসব করে কি প্রমাণ করতে চাও? কিছু প্রমাণ করতে চাই না, শুধু চাই তোরা ভালো থাক। তুমি এখান থেকে চলে গেলে কি আমরা ভালো থাকতে পারি? আমি তো তাই মনে করি। আর কেউ ভালো না থাকলে তো বর ঠিকই ভালো থাকবে, কারণ সে এটাই চেয়েছিল। তুমি তার মুখের কথাটাই শুনলে মনের ভেতরটা একবারও বুঝলে না? তার মনের ভেতর তো আমি নেই, সেখানে এখন শুধু তোরই বসবাস। না বাবু, তুমি ভুল বললে। তার ঘরে আমার বসবাস হলেও তার মনের জায়গা শুধু আছে। আমি তার স্ত্রী হলো তার মনের মানুষ না। তাতে কি আসে যায়? তুই ওর সন্তানের মা। সন্তানের মা হলে কি সব হয় না বাবু? আমি তো ওর সন্তানের দেওয়ার একটা মেশিন মাত্র। ওর সাথে তো আমার মনের কোনো সম্পর্ক নেই। তুমি না বলো আমি দেখতে সুন্দর আর তুমি শ্যামলা, কিন্তু দেখো তোমার কি ভাগ্য, শ্যামলা হয়েও তুমি তোমার স্বামীর মন জুড়ে আছে, আর আমি সুন্দরী হয়ে মনে জায়গা পেলাম না। এই সুন্দরের কি দাম যদি স্বামীর মনে জায়গা না পেলাম? মেশিনের যেমন কোনো মন থাকে না, তবুও কাজ করে যায় নিরলসভাবে, আমারও বলতে পারো একটা মেশিনের মতো। শুধু নিজেদের চাহিদা পূরণ করেছি, আমাদের বাচ্চার দরকার, এটাই বড় কথা। বাকিটা সব কিছু তো শুধুই। বুবু, আমি কখনো চাইনি তুমি এখান থেকে চলে যাও। এ বাড়ি তো তোমার, গেলে আমি যাব। তোমার তো যাওয়ার কথা না, এখনও বলছি থেকে যাও। আমার সতীন হয়ে না, আমার পরীর মামনি হয়ে। সে তো তোমাকে ছাড়া খেতে চায় না, ঘুমাতে চায় না। তুমি না থাকলে পরীকে কে সামলাবে? আমি তো ওর সৎ মা, কিন্তু তুই তো ওর আসল মা। তোর কাছে পরী থাকলে ভালো থাকবে। আর তোমার বর, তার কি হবে? তুই তো আছিস, দেখে রাখিস। বাবু চলো একসাথে থাকি, কথা দিলাম তোমাকে আর কষ্ট দেব না। না রে ছোট, তুই আমাকে কখনো কষ্ট দিস নাই, তুই তোর জায়গায় ঠিক ছিলি। আমার তোর ওপর কোনো রাগ নেই, আমি তো শুধু নিজের মতো বাঁচতে চেয়েছি। বিজয়ের পরীকে নিচে নামতে দেখে আমি তাড়াতাড়ি করে চলে যেতে চাইলাম, কিন্তু পরী পিছন থেকে এসে আমাকে মামুনি বলে জড়িয়ে ধরলো। মামুনি, তুমি কোথায় যাচ্ছ? আমাকেও তোমার সাথে নিয়ে যাও। না মা, তুমি চলে গেলে তোমাদের ভাইদেরকে কে দেখবে? তোমার দাদুকেও তো তোমার দেখতে হবে, তাই না? শোনো বাবু, লক্ষ্মী মেয়ের মতো থাকবে, মাকে একদম জ্বালাবে না, ভাইদের দেখে রাখবে, আর বাবাকেও। মামুনি, বাবা সারা রাত ঘুমায়নি, শুধু কেঁদেছে আর বলেছে তুমি নাকি আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছ। বাবা তোমাকে অনেক ভালোবাসে মামুনি, আমার থেকেও বেশি। আমি পরীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। বিজয় এসে পাশে বলল, আমি কালকে তোমার গায়ে হাত তুলেছি, আমাকে ক্ষমা করে দিও। না বিজয়, এভাবে বলো না, তুমি তো আমার স্বামী। আমাকে যেমন ভালোবাসার অধিকার আছে, তেমন মারারও অধিকার আছে। বরং আমি কালকে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে মাফ করে দিও। সুপ্রিয়া, কোনোভাবেই কি থেকে যাওয়া যায় না? না বিজয়, তুমি না চেয়েছিলে আমি মাথা উঁচু করে বাঁচি, এখন সময় এসেছে বাঁচার। তাহলে কোনোভাবে আর তোমাকে আটকাতে পারলাম না। তুমি কি আমাকে পাখির মতো খাঁচায় আটকে রাখতে চাও? না, আমি তোমাকে স্বাধীনভাবে আকাশে উড়ে। তাহলে পাগলামি করছো কেন? অনেক ভালোবাসি তোমায়, তাই। তুমি যেদিন জানতে চেয়েছিলে আমি তোমাকে এখনো ভালোবাসি কিনা, সত্যি বলবো, ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তাহলে থেকে যাও না আমার কাছে। সেটা সম্ভব না, চাইলে চলেই যখন যাবে, কেন কোনোভাবে যখন আর আটকাতে পারবো না, তাহলে আমাকে তোমার সাথে নিয়ে চলো না। তোমার তো চলে গেলে চলবে না, তোমার তো পরিবারের পাশে থাকতে হবে। মা, ছোট এবং বাচ্চাদের তোমাকে প্রয়োজন। আর তোমার কি আমাকে কোনো প্রয়োজন নেই? আমি তো চিরজীবন একা, আমার একা থাকতে কষ্ট হবে না। আর কে বলেছে তোমাকে আমার দরকার নেই? তুমি তো আমার স্বামী, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমি জানি আমি না হয়
তোমার পরিচয় নিয়ে টুকুই নিয়ে বেঁচে থাকে। আমি কাঁদছি, পড়ি, মা, বিজয় সবাই কাঁদছে। আশ্চর্যের বিষয় হলো ছোটোর চোখেও পানি আসছে। আমি বিজয়কে বললাম শেষবারের মতো একটু জড়িয়ে ধরবে আমায়। বিজয় আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। আমিও বিজয়কে জড়িয়ে ধরে কাঁদছি। আমি ওর কাছ থেকে ছুটে চাইলাম, কিন্তু ছাড়ছি না, আরও শক্ত করে ধরছে যেন পালাতে না পারে। আমি জোর করে ছাড়িয়ে কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম, চোখের পানি মুছে বাড়ির সামনের দিকে পা বাড়ালাম এক অজানা দেশের উদ্দেশ্যে। জানি না এই জীবন আমার জন্য কেমন হবে, আগামী দিনগুলোতে আমার জন্য কি অপেক্ষা করছে। তবুও এক বুক ভালো থাকার প্রয়াস নিয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছি। জানি না এদের সাথে আর দেখা হবে কিনা, জানি না মনের স্বপ্নগুলো পূরণ হবে কিনা। শেষবারের মতো একবার পিছু ফিরে চাইলাম। পড়ি আর তার বাবা তখনও কাছে যতক্ষণ চোখের আড়ালে হয়নি ঠায় দাঁড়িয়েছিল। আজ অনুপম রায়ের একটা চিঠি খুব মনে পড়েছে। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়ারই থাক, সব ফেলে নষ্ট জীবন। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্লে লিস্টে প্রথম পার্টটা দেওয়া আছে, দেখে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।